স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ঢাকা ক্যাপিটালসের মেন্টর হলেও টানা দলের সাথে থাকতে না পেরে আফসোসের শেষ নেই রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আক্তারের। তবে ঢাকা ক্যাপিটালস টিম নিয়ে তার কণ্ঠে ঝরল আত্মবিশ্বাসের সুর। একই সাথে পাকিস্তানি স্পিড স্টার বললেন, যে প্রতিভা আছে টাইগারদের ডেরায় তা ঠিকঠাক কাজে লাগাতে পারলে টি-20 বিশ্বকাপের মতো আসরে চ্যাম্পিয়ন হওয়াও অসম্ভব নয়। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। ওয়ার্ল্ড রেকর্ড 161.3 কিলোমিটার পার আওয়ার গতির বোলার হেঁটে চলে বেড়াচ্ছেন চোখের সামনে, ভাবতেই মনে জাগতে পারে শিহরণ। ক্রিকেটের 22 গজে যার অ্যাগ্রেশনে কাবু হয়ে দুনিয়ার বাঘা বাঘা সব ব্যাটারদের আত্মারাম হতো খাঁচা ছাড়া, সেই শোয়েব আক্তার ঢাকায় এসে যেন বিনয়ের অবতার। এই ক্রিকেট দলটার সামর্থ্য আছে সর্বোচ্চ সাফল্য অর্জনের। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস অন্তত তাই বিশ্বাস করেন, কারণ চোখের সামনেই দলটাকে বড় হতে দেখেছেন তিনি। You have a very honest team who wants to win. বাংলাদেশ জাতীয় দল নিয়ে যতটা ধারণা আছে তারা বেশ ভালো করছে, পেসাররাও তাই। বিশেষ করে টি-20 পারফরমেন্স দেখে আমার তো মনে হয় নেক্সট বিশ্বকাপে তাদের শীর্ষে ওঠার এবং যে কোনোভাবেই চ্যাম্পিয়ন হওয়ারও সম্ভাবনা আছে। Always gives me a greatest pleasure to my heart. কিন্তু বাংলাদেশের ডেরায় তো তার মাপের কোনো বোলার এই এত বছরেও প্রডিউস হয়নি। অবশ্য এত বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত ওই ওয়ার্ল্ড রেকর্ডটাই তো কেউ ছুঁয়ে দেখতে পারলো না। I don't want to blame this generation because they're born in an era. এখন কেউ যে আমার দ্রুতগতির বলের রেকর্ড ভাঙতে পারছে না তার জন্য তাদের দোষ দেই না, কারণ এটা টি-20 যুগ। তারা আজ একটা ম্যাচ খেলে, ঘুমায়, পরদিন উঠে আর একটার জন্য মাঠে নামে। রিকভারির সুযোগ নেই। যদি 6 মাসের বিশ্রাম নিয়ে ফিরে এসে চেষ্টা করে, রেকর্ড ভাঙতেই পারে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সময়ের পেসারদের অ্যাগ্রেশনটা এখন মিসিং, সেটা হওয়া উচিত নয়। শোয়েব আক্তার তো কথা বললেন গ্লোবাল কনটেক্সটে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের পেস অ্যাটাক তো দুনিয়ার যে কোনো দলের বিপক্ষেই চোখে চোখ রেখে কথা বলতে জানে। পেসারদের নিয়ে তৈরি হয়েছে ভালো একটা কোরামো। কারো ইনজুরি কিংবা অফ ফর্ম তাই বাংলাদেশকে ভোগায় না খুব একটা, হাতে অপশন আছে। তবে এক্সপ্রেস বোলার হিসেবে নাহিদ রানার জন্য থাকলো শোয়েবের বিশেষ টিপস। আর তাসকিন তো ঢাকা ক্যাপিটালসে, ওর সাথে শেয়ারিং আর কেয়ারিং এর কাজটা হবে প্রাইভেটে। The advice for him is that just নাহিদ রানার প্রতি পরামর্শ থাকবে সে যেন তার গুরুত্বপূর্ণ পেশিগুলো শক্তিশালী করে। ফাস্ট বোলিংয়ে শরীরের উপর অনেক স্ট্রেস যায়, যেটা সামাল দেওয়ার কাজ করে পেশি। আর সব সময় নিজের অ্যাটিটিউড উপরের দিকে রাখতে হবে, সেটা মাঠের বাইরে এবং ভেতরে সবখানে। তাসকিনের ক্ষেত্রেও একই কথা বলবো, সেও অনেক ভালো করছে। ওর সাথে দেখা করে আমি কিছু ট্রেনিং সিক্রেট শেয়ার করব। if he does do that, have a belief that you can be one of the অবশ্য ঢাকা ক্যাপিটালসের বোলারদের কোচিং করানোর দায়িত্ব নিয়ে আসেননি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এই বিপিএলে একজন শোয়েবের ভূমিকা তাহলে কি, সেটা নিয়ে তাই আগ্রহ ছিল তুঙ্গে। ব্যাপারটা পরিষ্কার করেছেন ঢাকা ক্যাপিটালসের মেন্টর শোয়েব আক্তার নিজেই। No, I think the Sean Tate is one of the best coaches. শন টেইট রয়েছেন ঢাকা ক্যাপিটালসের সাথে, যে ফাস্ট বোলিং কোচদের সেরাদের একজন। তাই মনে হয় না আমার কোচিং এর কোনো দরকার আছে। আমার কাজ ক্রিকেটারদের অনুপ্রাণিত করা, কিন্তু সমস্যা হলো আমার হাতে সময় খুব কম। তবুও চেষ্টা করব জানুয়ারির মাঝামাঝিতে আরেকবার বাংলাদেশে আসার। আমার অভিজ্ঞতা আর জ্ঞান যতটা আছে তাদের সাথে শেয়ার করব। As the people's champion. খালিদ জামিল, একাত্তর। বিজয় দিবসে সব তারকা ক্রিকেটাররা নামছেন হোম অফ ক্রিকেটে। কোয়াবের আয়োজনে অল স্টার্স ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে মেহেদী মিরাজের টিম অদম্য আর নাজমুল শান্তর দল টিম অপরাজেয়। খেলাযোগে মুখোমুখি হয়েছেন দুই ক্যাপ্টেন, দুই বন্ধু, কথা বলেছেন নানা ইস্যুতে। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। একজন অদম্য আর একজন অপরাজেয়, দুই বন্ধু লম্বা সময় ধরে খেলছেন। ঠিক এই দুইটা পরিচয়, একজন অদম্য এবং একজন অপরাজয়, এই দুইটা পরিচয় ক্যাপ্টেন্সি করবেন কোয়াব ক্রিকেট ভিক্টোরি ডে উপলক্ষে। সেখানটায় দারুণ একটা টি-20 ম্যাচ আছে, দুজনের লড়াই জমবে। একটু দুজনের সঙ্গে আলাপ করতে চাই। মানে এর আগেও তো শান্ত আপনারা দুজন লড়াই করেছেন, এটা আসলে কতটা স্পেশাল? মানে কার টিমটা বেশি শক্তিশালী হয়েছে মনে হচ্ছে? না, কমিটির দলটাই বেশি শক্তিশালী হয়েছে। না বললাম কিভাবে, এটা কমিটির দল কিভাবে আসলে? এটা ওরা নাম দিয়েছে কমিটির টিম। কমিটি তো দুইটাই টিম কমিটির। আচ্ছা, কি কারণে কমিটির টিম মানে বলতেছেন শান্ত? না ভাই, আপনি যদি অকশনের দিনে থাকতেন তাহলে বুঝতে পারতেন। ওই যার যার মনমার্জি প্লেয়ার নিছে, যারে দরকার তারে নিছে। আমাদের 4-5টা প্লেয়ারের থ্রেড দিয়ে মনে হয় বাচ্চা দিয়ে দিছে, এগুলাই চলতেছে ভাই। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। ও যে বললো থ্রেড দিয়েছি, অকশনের দিন তো আমরা ছিলাম, ও হয়তো ছিল না।
প্রত্যেকটা টিম এক একটা করে প্লেয়ার নিয়েছে, এখানে তো কোনো থ্রেডের কোনো কিছু নেই। এবং আমার কাছে মনে হয় যে আমরা অনেক ভালো প্লেয়ার নিয়েছি, আমাদের সেই অ্যাবিলিটি আছে, এর জন্য নিয়েছি। ওরা ম্যানেজ করতে পারেনি প্লেয়ারদেরকে, অনেক প্লেয়ার খেলবে না, সেটা তো আর আমাদের ফল্ট না, ঠিক না? মানে দুই বন্ধুর মধ্যে আসলে কেমিস্ট্রিটা কেমন? মানে এই যে কাছ থেকে এতক্ষণ ইন্টারভিউ করতেছেন, দেখে কি মনে হচ্ছে? এগুলো বাইরে যার যার ব্যক্তিগত মতামত, যার যার জায়গা থেকে, বাইরে থেকে, দূর থেকে দেখে যে যেরকম কিছু মনে করতেই পারে, বাট অ্যাজ লং অ্যাজ আমরা দুইজন ড্রেসিং রুমের মধ্যে ঠিক আছে কিনা এবং মাঠের মধ্যে টিমকে হেল্প করার চেষ্টা করছি কিনা, সেটা ইম্পর্টেন্ট। এই যে বাইরে এত নেগেটিভিটি ছড়ানো হয়, এটা ছড়ানো উচিত না। দূর থেকে আসলে কোনো কিছু কমেন্ট না করে কাছে থেকে যদি দেখার সুযোগ থাকে কারো, এসে দেখতে পারে, অলওয়েজ ওয়েলকাম। লাস্ট কোয়েশ্চেন মিরাজ, এই কোয়েশ্চেনটা আমি আপনাকে করেছিলাম খুলনায় নৌকায় বসে বসে, আবার শান্তকে করেছিলাম সিলেটে, যেটা হচ্ছে রিভিউ নিয়ে। একটা মজার একটা ইন্টারভিউ ছিল আসলে। আপনি বলছিলেন যে আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব, বা আপনি অনেক বেশি তাকে কি বলে আসলে কনভিন্স করার চেষ্টা করেন মাঠে। এখন কি অবস্থা আসলে? আপনিও তো ক্যাপ্টেন, সেও ক্যাপ্টেন। লাস্ট যদি আপনি রিভিউ দেখেন, আমার সাকসেস রেট অনেক বেশি। শান্ত, ট্রু ট্রু, লাস্ট সিরিজে খুবই ভালো করেছে, এটা সত্য। অনেক ভালো, বেশ কয়েকটা ডিসিশন দেখেছি আপনার বেশ ভালো হয়েছে, এবং আলটিমেটলি আপনি ডিসিশনটা নিয়েছেন এগিয়ে গিয়ে। হ্যাঁ, আমি ওকে বলেছিলাম এবং ওকে আরও একটা রিভিউ নেওয়ার কথা বলেছিলাম। ওই সময় যদি নিতে পারতো তাহলে ওটাও বেশি সাকসেস হতাম। ইন্ডিয়াতে রোহিত শর্মার আউট, আমি ওকে বলেছিলাম দোস্ত এটা কিন্তু আউট, আমি শুনেছি, বাট ও বলেছে আমি সব কিপার বা বোলাররা ওই রকম রেসপন্স করেনি, সেজন্য নেয়নি। বাট তারপরের ওভারে আমি ওকে আউট করে দিয়েছি। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, যে কনফিডেন্স করাটা খুবই ইম্পর্টেন্ট, ক্যাপ্টেনকে কনফিডেন্স করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং কনফিডেন্স দেওয়াটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা যত ঠিক হবে, ক্যাপ্টেন হিসেবে কাজটা তত শর্মার আউটটা নেন নাই কেন? ওই যে বললো, আশেপাশের যে উইকেট কিপার বলেন বা আশেপাশের যে ক্লোজ ফিল্ডাররা বলেন, ওরা ওই সাপোর্টটা দেয়নি। এই যে দুইটা বন্ধুর কেমিস্ট্রি, সেটা কিন্তু দুর্দান্ত। এক কথায় সময় খুব অল্প ছিল, না হলে হয়তো আড্ডাটা আরও লম্বা হতো, বাট নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আসলে যে দুইটা বন্ধুর কেমিস্ট্রি এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য তাদের ডেডিকেশনটা আসলে কোন লেভেলের। নাহিয়ান বিন জসিম, ৭১, ঢাকা। যুব এশিয়া কাপে আফগানিস্তানকে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-19 দল 2 উইকেটে হারানোয় আসরের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। কারণ ওই ম্যাচের আগে নেপালের বিপক্ষে সহজ জয়, শেষ 4-এ 1 পা দিয়েই রেখেছিল আজিজুল হাকিম তামিমের দল। প্রথমে ব্যাট করতে নামা নেপাল যুব দলকে 130 রানে প্যাকেট করে সবুজ শাহরিয়াররা। জবাবে জুনিয়র টাইগাররা টার্গেট চেস করে 7 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। টার্গেট যতই মামুলি হোক, দলীয় মাত্র 29 রানে যখন টপ অর্ডারের দুই ব্যাটার সাজঘরে ফিরে যান, যাদের মধ্যে একজন আবার টিম ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, তখন বুকটা দুরু করতেই পারে। আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু করা এশিয়ান জায়ান্ট বাংলাদেশ শেষমেশ 50 শামুকে পা কাটবে না তো, নেপালের বিপক্ষে এসেই খাবে না তো হোঁচট। কিন্তু না, তেমন কিছু হয়নি, কারণ বাংলাদেশ অনূর্ধ্ব-19 পর্যায়ের এই দলটার ব্যাটিং ডেপথ ঈর্ষণীয়। তাই তো যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ জুনিয়র টাইগাররা জিতেছে দাপটের সাথেই। তবে ব্যাটার নয়, নেপালের বিপক্ষে বাংলাদেশের অ্যাগ্রেশনটা শুরু করেছিল বোলাররা। ওদের দুই ওপেনার সাহিল প্যাটেল আর নিরাজ কুমার মিলে স্কোরবোর্ডে জমা করেছিলেন 40 রান। তারপরেই স্লিপ করে নেপাল ব্যাটিং অর্ডার। 81 রান তুলতেই ওদের 6 উইকেট নেই। বাঘের গর্জনের সামনে অবস্থা হয়েছিল এতটাই বেগতিক যে দল 100 রান পার করতে পারবে কিনা তা নিয়েই যাচ্ছিল সন্দেহ। সাদ শাহরিয়ার সবুজ মিলে যেন হয়ে উঠলেন নেপালের দুঃস্বপ্ন। তবে লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করলেন আশিস লুহার আর অভিষেক তিওয়ারি। দুজনে মিলে 55 বলে করলেন 38 রান। আর তখনই নাটকের মঞ্চে আগমন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিমের। ম্যাচের 27 নম্বর ওভারে বল করতে এসে প্রথমে লুহারকে তুলে নিলেন ব্যক্তিগত 23 রানে। তারপর 31 ওভারে ফিরে এসে আউট করলেন তিওয়ারিকে। নেপালি ব্যাটার ক্রিজে ছিলেন ব্যক্তিগত 30 রানে। এই দুজনের সুবাদেই মূলত নেপালিরা 100-র গন্ডি পেরিয়ে স্কোরবোর্ডে যোগ করে আরো 30 রান। ছোট টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বড় বিপদে বাংলাদেশ। নিজের 5 রানে তিওয়ারির বলে ক্যাচ তুলে ফেরেন ওপেনার রিফাত বেগ। তারপর প্রথম বল খেলেই রান আউটে কাটা আজিজুল হাকিম। অধিনায়কের রানিং বিটুইন দ্য উইকেট একটা বড় কনসার্ন, কারণ আগের ম্যাচেও আফগানদের বিপক্ষে হয়েছে পার্টনারের সাথে বোঝাপড়ার ভুল। তবে তারপর আর বিপদ বাড়েনি বাংলাদেশের, কারণ জাওয়াদ আবরারের সাথে কালাম সিদ্দিকীর 92 রানের পার্টনারশিপ ম্যাচটা হাতের নাগাল থেকে বেরি হতে দেয়নি কখনো। 66 বল থেকে 34 রান করে কালাম ফিরেছেন। তবে ততক্ষণে বাংলাদেশের ম্যাচ উইন ছিল সময়ের ব্যাপার মাত্র। অন্য পাশে সময় মতো নিজের 50 তুলেই নিয়েছেন জাওয়াদ আবরার। শেষ পর্যন্ত 70 রানে ছিলেন অপরাজিত।
অবশ্য উইনিং ছক্কাটা এসেছে রিজান হোসেনের ব্যাটে, তাতে বাংলাদেশের স্কোর 135। দুই দল মিলিয়ে মোট রান দাঁড়ালো 265। বাংলাদেশ নেপাল যুব ওয়ানডের ইতিহাসে যেটা সর্বনিম্ন। খালিদ জামিল, 71। বিগ ব্যাশের আগের আসরে সুযোগ পেয়েও বিসিবির থেকে মেলেনি এনওসি, খেলা হয়নি রিশাদের। তবে এবার এসছে সেই সুযোগ। বিগ ব্যাশের পুরো আসরের জন্য ছাড়পত্র পাওয়া রিশাদ প্রথম ম্যাচ খেলতে নামবেন মঙ্গলবার দুপুর 2:15টায়। প্রতিপক্ষ সিডনি থান্ডার্স। বাংলাদেশের ইতিহাসে রিশাদই প্রথম ক্রিকেটার যাকে বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে। মূলত 2024 টি20 বিশ্বকাপে 14 উইকেট নিয়ে সবার নজরে আসেন রিশাদ হোসেন। এরপর গেল আসরে খেলার সুযোগ না হলেও এবার তাকে পেয়ে ফ্র্যাঞ্চাইজিটিও বেশ উচ্ছ্বসিত। সোশ্যাল হ্যান্ডেলে রিশাদকে নিয়ে দেখা গেছে একাধিক পোস্ট। তাই তো প্রথম ম্যাচ থেকে রিশাদকে একাদশে রাখার সম্ভাবনা রয়েছে। পুরো আসরে নিয়মিত খেলার সুযোগ পেলে বাড়বে রিশাদের অভিজ্ঞতা, যা বিশ্বকাপে বাংলাদেশের জন্য বাড়তি অ্যাসেট হতে পারে। ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ যেন শেষই হচ্ছে না। লিগ বর্জন করা ক্লাবগুলোকে নিয়েই ফিক্সচার প্রকাশ করেছিল বিসিবি, কিন্তু ক্লাবগুলো তাদের অবস্থানে এখনো অনড়। কোনোভাবেই এই বোর্ডের অধীনে ঢাকা লিগে অংশ নিতে আগ্রহী নয় ঢাকার টপ ক্লাব কর্তারা। সোমবার সংবাদ সম্মেলনে নিজেদের চূড়ান্ত অবস্থান আবারও একবার স্পষ্ট করেছেন মোহামেডান ক্লাবের পরিচালক মাসুদুজ্জামান। জানিয়েছেন, ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে সরে দাঁড়ানো ক্লাবগুলো বিদ্রোহী ক্লাব নয়, কেবল অবৈধ বোর্ডের অবৈধ কার্যকলাপের প্রতিবাদেই ক্লাবগুলো নিয়েছে এমন সিদ্ধান্ত। একই সাথে বর্তমান বোর্ডকে ভেঙে দিয়ে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন মোহামেডানের সংগঠক মাসুদুজ্জামান। সভাপতিও মিথ্যাচার করেন, সিসিডিএম এর চেয়ারম্যানও মিথ্যাচার করেন, এটা প্রমাণিত। আপনারা দেখেছেন স্লাইডিংয়ে যে সমস্ত কথা বলেছে যে আমরা যারা সংগঠক, আমরা যারা ক্লাব কর্মকর্তা, আমরা সিগনেচার দেইনি। এই যে গত বেশ কিছুদিন যাবৎ সিসিডিএম থেকে অথবা বিসিবি থেকে লাগাতার মিথ্যাচার করছে, আমরা আপনাদের কাছে এই জিনিসগুলি তুলে ধরলাম। ক্রিকেটকে আমরা বয়কট করিনি, শুধু আমরা সবসময় খেলার সাথে আছি, শুধু সময়ের অপেক্ষায় আছি। আমরা সংগঠকরা এবং আমরা আমাদের খেলোয়াড়দের নিয়ে ইনশাল্লাহ আমরা অতি দ্রুত খেলা মাঠে থাকবো ইনশাল্লাহ। কলকাতা দিয়ে শুরু, দিল্লি দিয়ে শেষ লিওনেল মেসির ভারত সফর। প্রিয় ফুটবল তারকাকে দেখতে পেরে খুশি দিল্লির সমর্থকরা। আর্জেন্টাইন মহাতারকাকে আবারও ভারতে দেখতে চান তারা। এদিকে বিরাট কোহলির সঙ্গে মেসির দেখা হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। দিল্লি থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। লিওনেল মেসির ভাষা হয়তো অনেকের কাছেই বোধগম্য নয়, তবে এতটুকু বুঝতে কারো কষ্ট হওয়ার কথা নয়। লিও সবার প্রতি কৃতজ্ঞ। চোখের ভাষাতে স্পষ্ট ভারত সফর কতটা স্মরণীয় ছিল ফুটবল জাদুকরের জন্য। বিদায়ের আগে খানিকটা আবেগাপ্লুতে মনে হলো আর্জেন্টাইন মহাতারকাকে। কলকাতার সল্ট লেক দিয়ে শুরু হয়েছিল সফর, এরপর দম ফেলার সুযোগই পাননি লিওনেল মেসি। সোমবার ছিল তার ভারত সফরের শেষ দিন। গোটা দিল্লি শহর ঢেকে ফেলা হয় কঠোর নিরাপত্তা চাদরে। শেষটা যেন নির্বিঘ্নে হয়, সেটাই ছিল প্রশাসনের লক্ষ্য। কুয়াশার কারণে স্টেডিয়ামে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয় মেসির, তবে মাঠে পা রাখার সঙ্গে সঙ্গেই সব অপেক্ষা রূপ নেয় উচ্ছ্বাসে। মেসিকেও যেন দেখা গেল নিজের খুব পরিচিত পরিবেশে। পুরো মাঠ ঘুরে দেখা, ভক্তদের সঙ্গে সময় কাটানো, প্রতিটি মুহূর্তই ছিল চোখে পড়ার মতো। দূর গ্যালারি থেকেও শান্তি পেয়েছেন ভক্তরা, কারণ লিওনেল মেসির উপস্থিতিতেই যেন চারপাশে ছড়িয়ে পড়ে আনন্দ। মুম্বাইয়ের মতো দিল্লিতেও দুই লেজেন্ডের মুখোমুখি হওয়ার কথা থাকলেও তা আর বাস্তবে হয়নি। বিরাট কোহলি ও লিওনেল মেসিকে এক মঞ্চে দেখার স্বপ্নই থেকে গেল। বিদেশ সফরের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা হয়নি মেসির। তবুও মাত্র ৪৫ মিনিট দিল্লিতে থেকে ভক্তদের বহু বছরের অপেক্ষা ঠিকই মিটিয়েছেন ফুটবলের এই মহাতারকা। Very long wait. We waited for like so many hours. It was scheduled for around 2 o'clock, but he came at around 4:40. He was only there for 15 minutes, but the environment, it was amazing. The energy was amazing. The vibe was amazing. Messi is the GOAT, obviously. We all know you're here to cheer him. And I think it was worth it, even though it was 15 minutes, but worth it.
10, of course 10. But long waited, but 10. Yeah, The 10. commentary that phrases in our mind, the little boy from the Rosario, Argentina, has just pitched in the heaven. So in the meantime, we are like in heaven, but it's a short stay, but we are very comfortable with it. We saw Messi in Delhi. লিওকে দেখতে হাজির ছিলেন শুধু তার ভক্তরাই নন, ছিলেন রোনালদোর সমর্থকেরাও। Because I'm also kind of football, na? I'm also playing football. Yeah, because even though they're Ronaldo fans, but still, I think everyone in the corner of everyone's heart there is Messi. It was amazing. The arrangement was okay. I mean, but it was Messi, so yeah, very exciting. দিল্লি দিয়ে শেষ হয়ে গেল লিওনেল মেসির ভারত সফর, তবে শেষ হয়ে যায়নি ভক্ত সমর্থকদের ভালোবাসা, উল্টো বেড়েছে সম্মান, বেড়েছে প্রত্যাশা। সবে বলছেন মেসির হাতে একটা বিশ্বকাপ নয়, দুটো বিশ্বকাপ তারা দেখতে চান। সেই সঙ্গে মেসিকে আরও একবার ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তার পাগলাটে সমর্থকেরা। হাসান সজীব, 71, দিল্লি, ইন্ডিয়া। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।